আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে চলে আসলাম সকাল থেকে। এটা হচ্ছে সকালের দিকে ভিডিও ছাদের অবস্থা। আর আজকের দিনটা হচ্ছে যেদিন চট্টগ্রামে তুফান হবে বলেছিল। তো এর পরের দিন সকালে, রাতটা তো ভয়ে ভয়ে কাটিয়েছি। এরপর দিন সকালে, তো সকালবেলা আমার বড় ছেলে আলিফ ওর বাবার সাথে কোচিংয়ে চলে গিয়েছে। আর আমার হাজব্যান্ড কোচিংয়ে যাওয়ার আগে একবার ছাদে এসেছিল। ও ছাদে এসে ছাদ থেকে মানে বেলুম্ব গাছ থেকে অনেকগুলো বেলুম্ব ঝরে পড়েছিল, সেগুলো নিয়ে গিয়েছে। সেটা ভিডিওতে করা হয়নি। এটা বেলুম্ব গাছ। তো এখনো কিছু বড় বড় বেলুম্ব উপরের দিকে আছে, যেগুলো আমি ঝাঁকিয়ে নিয়ে নিব। তারপর জলপাইও বেশ কিছু নিয়ে নিব। আর আমার ছাদের পাশে কিন্তু বিল, আর যে ঢালগুলো বাইরের দিকে আছে সেগুলো জলপাই আর বেলুম্ব কিন্তু পড়ে গিয়েছে বিলে, এগুলো আর নেওয়া যাবে না। তারপর আমার শিম গাছ, তিতা করলা গাছ, বরবটি গাছ, আরও কয়েক ধরনের সবজি গাছ অবস্থা কিন্তু ভীষণ খারাপ। তো বেলুম্ব গাছটাকে আমি ঝাঁকাচ্ছি। আর আলিফও চলে গিয়েছে কোচিংয়ে ওর বাবার সাথে। আর মেজো ছেলে আজান আর আয়াত, এদের স্কুলটা কিন্তু বন্ধ ছিল। তো আলিফদের কোচিংটা চলছিল, তাই ওর বাবার সাথে চলে গিয়েছে। তো এখন আমি আয়াতকে সহ নিয়ে এগুলো নিয়ে নিচ্ছি। আর নিচে ঘরের মধ্যে আমার আজান কিন্তু আমার ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছে। আমি আগের ভিডিওতেও বলেছি আমার ছেলেটা আমাকে অনেক কাজ করে দেয়, মাসাল্লাহ আমার তিনও ছেলেই করে দেয়। ও বলছে আম্মু তুমি যখন ছাদে যাচ্ছ, আমি মানে আজকে তো ঘরে আছি, আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি, আমি এগুলো করে নিচ্ছি। আর আমার ঘরের অবস্থাও কিন্তু ভীষণ খারাপ। আর আমার ছাদের গাছের কোনো কিছু ফল ফলাদি আমি রাখতে পারছি না, কলা বাদুড়ের জ্বালায়। তিন জাতের তিনটা পেয়ারা গাছ আছে, অর্ধেক পেয়ারাও পাই না। প্রচুর পরিমাণের পেয়ারা ধরে মাশাল্লাহ, কিন্তু পেয়ারাগুলো যখন একটু বড় হয় খাওয়ার মতো, তখনই কলা বাদুড় এসে পুরোটা খাবে না। মানে 3 ভাগের 1 ভাগ খাবে, আর 1 ভাগকে অর্ধেক ঝুলিয়ে রাখবে গাছের মধ্যে। এত বিশ্রী লাগে দেখতে, ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিতে হয়, খুবই খারাপ লাগে। আর কিছু খেয়ে খেয়ে গাছ থেকে নিচে ফেলবে এরকম। বড়ই, তারপর পেয়ারা, আমড়া গোটা, কোনো কিছুর নিস্তার নেই। এই যে কলা বাদুড়ের আঁচড়ের দাগ, পারতে পারতে অনেকগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। এটা একটা ঝুড়িতে ছিল তাই দেখাচ্ছি। এই যে কিভাবে খামচি দিয়েছে। এই যে আমি বললাম আমার ঘরের নিচে অবস্থা কিন্তু খারাপ। এখন এগুলো আমি ধুয়ে নিচ্ছি। এখনো কিন্তু মিস্ত্রিদের কাজ শেষ হয়নি। তো মিস্ত্রিরা আসার আগেই ভোরে ভোরে আমি কাজগুলো সেরে নিচ্ছি। আর বেলুম্ব দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। মাছ বা কচু শাক, কচুরলতি রান্নার অনেক ধরনের রেসিপি দেওয়া আছে বেলুম্ব দিয়ে। জলপাই দিয়েও আছে কিছু রান্নার রেসিপি। তারপর জলপাইয়ের আচারও আছে কয়েক ধরনের দেওয়া, চাইলে দেখে নিতে পারেন। আর বেলুম্ব দিয়ে কিন্তু সস বানালে দারুণ মজা হয়। দেখি পরবর্তীতে কখনো শেয়ার করব। তো আমার হাজব্যান্ড কিছু মাছ নিয়ে এসেছে। তো আমি এগুলো দুপুরের রান্নাকে আর ভিডিও করে দেখালাম না। নাইলুটিকা মাছটা রান্না করে ফেলেছি। নাইলুটিকা মাছের রেসিপিও কিন্তু আগে থেকে বেশ কয়েক ধরনের দেওয়া আছে। আর লাউ আর পটলের খোসার ভর্তা বানিয়েছি ডিম দিয়ে, সেটা দারুণ টেস্টি হয়েছে, সেটাও ছবি তুলে একটু দেখিয়ে দিলাম। বেশ কয়েক ধরনের ভর্তা রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে। আর বানিয়ে নিয়েছিলাম, রান্না করেছি একটা সবজি, সেটা হচ্ছে ফ্রোজেন করে রাখা কাঁঠাল বিচি আর আলু দিয়ে ছুরি শুটকি দিয়ে রান্না করেছি। আমরা চট্টগ্রামের মানুষরা কিন্তু শুটকিটা একটু বেশি খাই। তো এই তিনটাই রান্না করেছিলাম দুপুরের জন্য। এগুলো আর ভিডিও করিনি, এতগুলো কিন্তু ভিডিও করা সম্ভব না, আমার কিচেনের অবস্থা ভীষণ খারাপ। তো মাছ টাছগুলো কুটে বেছে নিয়েছি, তাতেও অনেকক্ষণ সময় চলে গিয়েছে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর বিকালে আমি ফ্রোজেন করে রাখা কিছু নাস্তা দিয়ে বিকালে নাস্তাটা সেরে ফেলেছি। আর বানাইনি, কারণ শরীরে আর পারছিলাম না, ভীষণ টায়ার্ড লাগছিল। তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম নুহাস যখন আমাদের ঘরে এসেছিল, আমার বড় ছেলের বন্ধু, তখন কিমা পরোটা করেছিলাম, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব বলেছিলাম। তো সেই আগের ভিডিওতে দেখায়নি, কারণ এই রেসিপিটা সহ দিতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আজকে দিয়ে দিচ্ছি রেসিপিটা। তো এখানে আমি যতটুকু পরোটা বানাতে চাচ্ছি, যে সেই পরিমাণের 8টা পরোটা পরিমাণের যতটুকু ময়দা লাগবে ততটুকু ময়দা এখানে নিয়ে নিলাম, প্রায় মেজারমেন্ট কাপের 6 কাপের মতো। তারপর এখানে আমি 4 টেবিল চামচের চাইতেও বেশি, প্রায় 5 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি। তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে। দিয়ে তেলটাকে অনেকক্ষণ সময় নিয়ে শুকনো ময়দার সাথে
ডলে ডলে মিশিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ। মিশিয়ে নিয়ে ময়দার ময়দার গুঁড়িটাকে এভাবে হাতের মধ্যে চেপে মোট করলে একটা দলার মতো হলে বুঝতে হবে যে তেলের পরিমাপটা ঠিক হয়েছে। এবার এখানে পানি দিয়ে দিচ্ছি, আর পানিটা অবশ্যই একসাথে দিতে যাবেন না, অল্প অল্প দিয়ে দিয়ে ডোর আন্দাজটা বুঝেই আবার অ্যাড করবেন। একসাথে দিতে গেলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে। তো আর পানিটা নর্মাল টেম্পারেচার পানি দিয়েছি এখানে। তো আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ডলে ডলে এটাকে মথে নিচ্ছি। তো এই ফাঁকে একটা কথা বলে নিই, যারা এখনও আমার ভিডিওটা স্কিপ না করে দেখছেন, তো যদি ভালো লাগে আমার রেসিপিটা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট একটা লাইক আমার চ্যানেলটাকে আরও অনেক নতুন বন্ধু জোগাতে সহযোগিতা করবে। পাশাপাশি শেয়ারটাও করে দিতে পারেন, এতে করে আমার ভিডিওটা আপনাদের আপনজনরা ঝটপট পেয়ে যাবে। আর যদি পরবর্তীতে রেসিপি দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে দিবেন, এতে করে পরবর্তীতে আমি যে কোনো রেসিপি দিলে আপনারা পেয়ে যাবেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন, শুরু থেকে আমার চ্যানেলের সাথে আছেন, আমার সব ভিডিও দেখেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি ডোটা কতটুকু নরম হবে এটা আঙ্গুল দিয়ে চেপে দেখিয়ে দিয়েছি কথা বলতে বলতে। আর ডোটাকে কিন্তু মিনিমাম 30 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে, না হলে কিন্তু একটা স্টিকি স্টিকি ভাব চলে আসবে। পরোটাটা বেলবেন কিন্তু মেলনি তুললেই পরোটাটা আবার ছোট হয়ে যাবে। তো এটাকে 30 মিনিট অথবা পারলে 1 ঘন্টার মতো রেস্টে রাখলে পরোটাটা বেলে যতটুকু করবেন ততটুকুই থাকবে। তো ডোটাকে আমি রেস্টে রেখে 30 মিনিট কিন্তু বসে নেই। এখানে আমি কিমাটা করে নিচ্ছি। তো অবশ্যই কিমার মধ্যে পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে। এটাতে পেঁয়াজ যত বেশি দেওয়া হবে পরোটাটা তত বেশি মজা হবে। তো পেঁয়াজটাকে একটু সময় নিয়ে আধা ভাজা করে নিব। একদম বেশি ভাজা করতে যাবেন না, এতে কিন্তু টেস্টটা একেবারেই খারাপ হয়ে যাবে। এটাকে আধা ভাজা করে নিব। পেঁয়াজের যে একটা কাঁচা পেঁয়াজের খচখচ ভাব আছে এটা চলে গেলে হবে। তো ভাজতে ভাজতে আমি লবণটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজতে লবণটা দিয়ে দিলে কিন্তু পেঁয়াজটা আরও দ্রুত ভাজা হয়। আর লবণটা যে যেরকম খায় সেরকম স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। তো এখানে আমি লবণটা দিয়ে একটু এটাকে ভেজে নিচ্ছি। আর আমার চ্যানেলে আগে থেকে কিন্তু বেশ কয়েক ধরনের পরোটা রেসিপি দেওয়া আছে। আলু পরোটার ইয়ামি ইয়ামি রেসিপিও কিন্তু দেওয়া আছে, ডাল পুরি, বিভিন্ন ধরনের পরোটা, অনেক ধরনের ঝাল নাস্তা, মিষ্টি নাস্তা, রান্না, কেক, পুডিং, মিষ্টি, অনেক ধরনের রেসিপি দেওয়া আছে। আপনারা চাইলে দেখে আসতে পারেন, আশা করি হতাশ হবেন না। তো আপনাদের উৎসাহ পেলে আমি কিন্তু পরবর্তীতে আরও নতুন নতুন নানান ধরনের রেসিপি দিব। তবে এতদিনে আরও অনেক ধরনের রেসিপি দেওয়ার ইচ্ছা ছিল। আর আমার ইচ্ছা ছিল একদিন পর একদিন আমি একটা করে করে ব্লগ দিব, মানে রেসিপিও শেয়ার করব। পাশাপাশি আমার বড় ছেলের পরীক্ষা ছিল, তাই আমি একদম সময় পাইনি। 3 ছেলের কাজ, স্কুল, আসলে একদম সময় পাওয়া যায় না। আগেই বলেছি আমার ঘরে কোনো বুয়া বা কাজের মানুষ নেই। তো কথা বলতে বলতে পেঁয়াজের মধ্যে কিন্তু আমি আগে থেকে করে রাখা কিমাটা দিয়ে দিয়েছি, মাংস কুচিটা দিয়ে দিয়েছি। এটা একটু করে লবণ দিয়ে আর হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা মাংস। তো এখানে চাইলে আবার রান্না করা ফ্রেশ মাংসটাও হাতে ছিঁড়ে ছিঁড়ে এভাবে দেওয়া যায়, খেতে কিন্তু ভালোই লাগে। তো আমি এভাবে সেদ্ধ করে রাখি বেশ কিছু মাংসকে, যে কোনো সময় নাস্তা বানাতে এটা খুব ভালো কাজে দেয়, সময় লাগে না। যেহেতু আমার ঘরে সিলিন্ডারের গ্যাস, তো আমি আগে থেকে এ ধরনের তৈরি করে রাখার চেষ্টা করি কিমাটা। তো শুধু মাংসের কিমাটা, মানে পেঁয়াজ টেঁয়াজগুলো পরে দিই এই আর কি, শুধু মাংসটাই সেদ্ধ করে রাখি। তো এখানে আমি কিমাটা দেওয়ার, মাংসর কুচিটা দেওয়ার পর এখানে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি, তারপরে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু। এখানে সেদ্ধ করে রাখা আলুটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে যেন দানা ভাবটা না থাকে। তারপর এখানে এগুলোকে সময় নিয়ে একটু মিশিয়ে নিব, তাই আমি আলুগুলোকে একসাথে দিয়ে নিই। আলুগুলো অর্ধেক দিয়ে দিয়েছি প্রথমে, কিমার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর বাকি অর্ধেকটা দিব। একসাথে সব আলুগুলো দিলে কিন্তু মেশাতে একটু ঝামেলাই হয়ে যায়, কিছু ভালো করে মিশে কিছু ভালো করে মিশে না, কোনো দিকে আলু বেশি থাকে কোনো দিকে কিমা কম থাকে। তো এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। আর এখানে মশলা বলতে খুবই কম দিব আমি, কী কী দিচ্ছি বলে দিচ্ছি। প্রথমে আমি একটু করে গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে আমি কাঁচামরিচ দিব না, কারণ বাচ্চারা খেতে গেলে কামড়ে পড়বে কাঁচামরিচটা, এরা পছন্দ করে না। আপনাদের বাচ্চারা পছন্দ করলে কিন্তু আপনারা কাঁচামরিচটা দিতে পারেন। তো এখানে আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম বেশ কিছু ভাজা জিরার গুঁড়া। আমার কাছে ভাজা জিরার
ফ্লেভারটা ভালো লাগে। আর অন্য কোনো মশলা দিব না, দিয়ে দিচ্ছি 2 প্যাকেট ম্যাজিক মশলা। এটা কিন্তু বাধ্যগত দিতেই হবে, আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে। আমি আগেরও বেশ কিছু ভিডিওতে বলেছি, বাচ্চাদের পছন্দটাই মাথায় রেখে নাস্তা বানানোর চেষ্টা করি। আমার মনে হয় সব মারাই এটা চেষ্টা করে। প্রথমে বিয়ের পর হাজব্যান্ড, শ্বশুর, শাশুড়ি, সংসারের অন্যান্য মানুষদের পছন্দ অনুযায়ী করার চেষ্টা করতাম, এখন পাশাপাশি যোগ হয়েছে বাচ্চাদের পছন্দটাও। তো আসলে গৃহিণীরা এমনই, যখনই কোনো কিছু রান্না করতে যাই আগে কিন্তু চিন্তা করি, মানে কে কী কোনটা পছন্দ করে, ওদের পছন্দ অনুযায়ী কে ঝাল কম খাবে, কে লবণ কম খাবে, এইসব মাথায় রেখেই কিন্তু আমরা সব কিছু তৈরি করার চেষ্টা করি। এগুলো করতে করতে একটা সময় এসে কিন্তু নিজের পছন্দটাই হারিয়ে যায়। তো কি জানি, বেশি কিছু বলে থাকলে ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন, আমার কিন্তু এমনই মনে হয়। তো এখানে আমি মশলাগুলো দিয়ে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো চাইলে এখানে নামানোর আগে আপনারা একটু করে গরম মশলা গুঁড়া দিতে পারেন, আবার একটু করে চাইলে ফ্লেভারের জন্য ঘিও দিতে পারেন। আমি এখানে প্রথমে ভেবেছিলাম একটু সস দিব, তো পরে আমি মানে আবার ভাবলাম যে সস দিয়ে তো পরোটা দিয়ে খাওয়া হবেই, তো এখানে সসটা না দিয়ে আপনারা চাইলে সসটা দিতে পারেন। তো আমি এগুলোকে নেড়ে চেড়ে রেডি করে নিয়েছি, কিমাটা হয়ে গিয়েছে। এবার একটা বড় প্লেটের মধ্যে কিমাগুলোকে ঢেলে নিব, আর এগুলোকে ঠান্ডা হতে দিব। তা বড় প্লেটের মধ্যে ঢেলে নিয়ে একদম কাটি দিয়ে ছড়িয়ে দিয়েছি যেন দ্রুত ঠান্ডা হয়ে যায়। আর এই কিমাটা ঠান্ডা হতে যখন রেখেছি আমি কিন্তু হাতটা বন্ধ করে রাখিনি, ততক্ষণে আগে থেকে যে ডোটাকে আমি করে রেখেছিলাম সেই ডোটাকে একটু মথে নিব। 30 মিনিট কিন্তু বকবক করতে করতে হয়ে গিয়েছে। তো এগুলোকে আমি ছড়িয়ে দিচ্ছি ঠান্ডা হোক। আর ভুলেও কিন্তু এই কিমাটা কুসুম গরম থাকতেও কিন্তু দিতে যাবেন না পরোটার লেচির ভিতরে, তাহলে কিন্তু পরোটাটা ছিঁড়ে যাবে বা ঘেমে যাবে। ফ্রাই প্যানে দিতে গেলে এটা ছিঁড়ে যেতে পারে। তো এবার ডোটা ঠান্ডা হোক, সরি কিমাটা ঠান্ডা হোক, আমি এদিকে ডোটা ভালো করে মথে নিচ্ছি। এটা একটু করে মথে নিলে কিন্তু পরোটাটা আরও ভালো হবে, এই যে এতটুকুই নরম হবে। তারপর একটা একটা করে লেচি কেটে নিচ্ছি। আর অবশ্যই এটা লক্ষ্য রাখতে হবে, যে পরিমাণের লেচি হবে পরোটার সেই পরিমাপের কিন্তু কিমার লেচিগুলো করব, কারণ প্রত্যেকটা পরোটার ভিতরে একটা একটা কিমার লেচি দিব আমি। তো সেজন্য আমি একটু মানে ভাগযোগ করে সবগুলোকে একই সমান করে নিচ্ছি। এই যে একটাকে একটাকে তুলে তুলে নিয়ে একই সমান করে নিচ্ছি। এগুলো আমি কেটে দিইনি, সব সিনগুলো রেখে দিয়েছি। কম বেশি কিন্তু পরোটা বানানোর সময় অনেকেই এই ধরনের করে থাকে, তো আমি যেমনটা করেছি ঠিক তেমনটাই রাখার চেষ্টা করেছি। এবার এগুলোকে আমি এভাবে করে হাতের উপর নিয়ে প্রথমে গোল গোল করে নিচ্ছি। এই পরোটাটা কিন্তু খেতে দারুণ লেগেছে, আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করেছে। আমি যখন ভয়েস দিচ্ছি আমার পাশে আয়াত ছিল, ও আঙুল দিয়ে দিয়ে বারবার দেখিয়ে দিচ্ছে, মানে আর কানের পাশে মুখটা এনে ফিস ফিস করে বলছে আম্মু এটা আবার বানাবে, আম্মু এটা আবার বানাবে। তো এই পরোটাটা কিন্তু একই প্রসেসে চিকেন দিয়েও করা যায়, খেতে কিন্তু ভালোই লাগে, খারাপ না। তবে আমি কখনো মাটন দিয়ে করিনি, আপনারা কেউ করলে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার ঘরে আসলে ছাগলের মাংসটা কেউ খায়ও না, মুরগির মাংসটাই বেশি খাওয়া হয়, গরুর মাংসটা মাঝে মাঝে। তো এবার এখানে আমি লেচিগুলো কেটে রাখার পর এবার আমি কিমাটাকে নিয়ে বসলাম, এগুলোকে ভালো করে মথে নিতে হবে কিন্তু। তারপর আমি দেখছি যে এটাকে গোল করা যাচ্ছে কিনা, দেখি করা যাচ্ছে। তো এবার এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। আর আমি একটু একটু কিমা হাতে তুলে নিচ্ছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমার পাশে আমার আয়াত বাবা দাঁড়িয়েছিল, ও বলছে আম্মু আমাকে একটু দাও, আর ওকে আমি একটু একটু করে খাইয়ে দিচ্ছি। তারপর বললো যে হ্যাঁ এবার লবণ ঠিক আছে, তারপর বললো যে এবার একটু ঝাল ঠিক আছে নাকি, আর একটু করে দাও। আবার ছিঁড়ে দিলাম, বললো এবার ঝাল ঠিক আছে, তারপর আবার আরেকটু করে খাবে। মানে এরকম বাচ্চাকে পাশে নিয়ে কাজ করতে গেলে কিন্তু বায়নাগুলো চলতেই থাকবে। আবার বাচ্চা ছাড়া একা একা কাজ করতেও কিন্তু বোরিং লাগে, এটা আমাদের মারা কিন্তু বাচ্চাকে পাশে রেখে কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যায়। আয়াত যখন সারাক্ষণ ঘরে এটা ওটা এটা ওটা দুষ্টুমি করে, ভাবি ইস কি যে বিরক্ত করছে, কাজ করতে কত ঝামেলা। আবার যখন ও দুপুরবেলা ঘুমোতে যায়, আমি ঘুম থেকে উঠে যাই, ও ঘুমিয়ে থাকে। একটু বেশিক্ষণ সময় যদি ঘুমায় ইচ্ছে করে যেন একটু করে তুলে দিই ওকে, ও
ও মানে কথা না বললে ঘরটা কেমন জানি একদম ঠান্ডা হয়ে থাকে, কোনো নিস্তব্ধতা একদম। বড় বাচ্চা দুটোটা তো ওদের রুমে পড়তে থাকে বা ওদের কাজে ওরা ব্যস্ত থাকে। আসলে দুষ্টুমি করলেও মাঝে মাঝে বিরক্ত লাগে, আবার ও দুষ্টুমি ছাড়াও থাকতে পারি না। আমি জানি এটা কম বেশি সব মাদেরই একই অবস্থা। এমনকি আমার বাচ্চাটা একটু সেলুনে চুল কাটতে গেলেও আমি 2 বার 3 বার করে ফোন করতে থাকি ওর বাবাকে বা ওর বড় ভাইদেরকে, এই কি করছে বা এতক্ষণ লাগছে কেন, এই আর কি। তো কথা বলতে বলতে আমি আম, কিমাগুলো করে নিলাম। তারপর এদিক দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করেছি। প্রথমে ছোট্ট একটা রুটি করব মোটা করে, তারপর রুটিটার চারপাশগুলো হাতে ট্যাপ করে করে পাতলা করে দিব কাছাগুলো। তারপর এখানে মাঝখানে কিমাটা দিয়ে এভাবে পুলি পিঠার মতো করে ভাঁজ দিয়ে এভাবে মুচড়ে মুচড়ে উপর থেকে মোটা অংশটা নিয়ে ফেলবো। তারপর এভাবে করে হাত দিয়ে প্রেস করতে হবে। এটা কিন্তু কিমা পরোটা বানানোর টেকনিক। অনেকেই বলে যে মানে ভেতরে কিমা দিলে কিমাটা বেলার সময় বের হয়ে যায়। এইভাবে যদি হাত দিয়ে প্রেস করে এটাকে একটা নির্দিষ্ট সাইজে আনা না হয়, তাহলে কিন্তু কিমাগুলো কোনো দিকে বেশি থাকবে কোনো দিকে কম, তখন মেলনিটা চালাতে গেলেই যেদিকে কিমা বেশি থাকবে সেদিক থেকে ফেটে বের হয়ে যাবে। তো হাত দিয়ে যদি একটা নির্দিষ্ট চাপের মধ্যে রেখে এটাকে ভেতরের কিমাটাকে ছড়িয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু যতই কিমা পরোটাটা বেলা হোক না কেন একটুও বের হবে না। আপনারা দেখেন আমি এই পরোটাটা বানাচ্ছি, ছোট্ট একটু ছিদ্র হচ্ছে না। আর আমি কিন্তু যথেষ্ট বড় সাইজের এই পরোটাটা বানিয়েছি। সব পরোটাগুলো এমনই হবে। আর কতটুকু পুরুত্ব থাকবে এটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। এই পরোটাগুলো কখনো পাতলা করে বেলা যায় না, ভালো লাগে না খেতে। আলু পরোটা আর কিমা পরোটা একটু মোটাই হয়। তো আর এই পরোটাটা ভাজার টেকনিক হচ্ছে প্রথমে একটু চুলায় উল্টে পাল্টে ছেঁকে নিতে হবে, তারপরে তেল দিতে হবে। এতে করে তেলটাও কম লাগবে, প্লাস একদম লাল লাল হবে। আর পরোটাটা ফেটে গিয়ে কিমাটা বের হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। সরাসরি তেলে দিতে যাবেন না, আমি আবারও বলছি। এগুলো কিছু টেকনিক আছে, এই টেকনিকগুলো ফলো করলে কিন্তু পারফেক্ট দোকানের পরোটার মতো হবে, কিন্তু খেতে আরও বেশি মজা হবে। তো আমার হাজব্যান্ড আমাকে বলছিল যে তুমি পরোটা বাকিগুলো করে নাও, আমি এটাকে ভেজে নিচ্ছি। তো আমি আগের ভিডিওতেও বলেছি আমার 3 ছেলে আর আমার হাজব্যান্ড কিন্তু আমাকে সব কাজে কম বেশি হেল্প করে, যতটুকু পারে এই আর কি। তো ও ভেজে নিয়েছে, আমাকে বলছে মোনা একটু তেলটা তুমি দিয়ে দাও, এই পরোটার তেল কতটুকু দিতে হবে। তো আমি এসে ওকে তেলটা দিয়ে দিয়েছি, মানে পরোটার মধ্যে তেলটা দিয়ে দেখিয়ে দিয়েছি। ও উল্টো পাল্টে আগে ছেঁকে নিচ্ছে। তো এটাই আসলে যখন আমি রেসিপি করি তখন কোনো কিছু কারোর ভুলের জন্য উল্টাপাল্টা হয়ে গেলে আমি কিন্তু একটু চিল্লাচিল্লি করি এদের সাথে। এটা হচ্ছে আমার ঘরের গোপন কথা বলে দিলাম, কারণ আমি চাই না কোনো কিছু ভুল ত্রুটি থেকে যাক রেসিপিতে। চেষ্টা করি একটা ভালো রেসিপি দেওয়ার। তো এবার এই পরোটাটাকে আমি তেল দেওয়ার পর আমার হাজব্যান্ড উল্টে দিচ্ছে। এটা কিন্তু একটু সাবধানতার সাথে উল্টাতে হবে, ছিটকে তেলটাও গায়ে পড়তে পারে, তাই 2টা স্প্যাচালার নিয়েছে ও। তারপর একটু সাবধানে ঘুরিয়ে ঘুরিয়ে মানে উল্টে দিচ্ছে। ওর নাকি ভয় লাগছিল মানে ভেতর থেকে ফেটে না কিমাটা বের হয়ে যায়। তো আমি সহ এসে দেখিয়েছি এভাবে করে ঘোরাও, কিছু হবে না। তো এই যে উল্টে দিল, মাশাল্লাহ খুবই লাল হয়েছে পরোটাটা, একদম যেরকম পরোটা ভাজা দেখলে লোভ লাগে তো সেরকমই হয়েছে কালারটা। আর খেতেও সস দিয়ে খেতে কিন্তু দারুণ লেগেছে। তো আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে। আশা করি এ ধরনের পরোটা বাচ্চারা পছন্দ করবে। আপনারাও ঘরে করে খেয়ে দেখবেন, আর যদি ভালো হয় তো কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমি চেষ্টা করেছি আমার মতো করে সব ধরনের টিপসগুলো বলে দেওয়ার, যতটুকু আমার জানা আছে আর কি। তো আমি একটা ভেজে নিয়ে নিলাম, এভাবে করে বাকিগুলো সব ভেজে নিব। আর ভেতর থেকে কেমন হয়েছে আমি ভাজা শেষ হলে আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিব। এই যে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে একটু এটাকে ছেঁকে নিতে হবে। এভাবে করে সবগুলো বানিয়ে নিয়েছি যে ভেতর থেকে। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।